সভা সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সভা সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন আহমেদ খুরশিদ। আপনাকে স্বাগত সভা সংলাপে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি যেহেতু ওদের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করেন, সেই জায়গা থেকেই শুরুতেই আলোচনা করতে চাই যে এখন তো আসলে আমাদের বাহ্যিক নিরাপত্তার চেয়ে সাইবার দুনিয়ার নিরাপত্তা সবচেয়ে বেশি জরুরি, এবং আমরা সামাজিক এবং রাষ্ট্রীয় জাতীয় ভাবেও বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছে। বা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের বিষয়টা নিশ্চয়ই আপনি জানেন। আপনি সেই জায়গা থেকে বলা যে আমাদের এই নিরাপত্তার বিষয়টা আমরা যেভাবে দেখি, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন, সেখানে কাজ করেছেন, গবেষণা করেছেন, সেই জায়গা থেকে আমরা আসলে কতটা এই নিরাপত্তা নিয়ে কতটা সচেতনতার পরিচয় দিচ্ছি বা আমাদের প্রস্তুতি, এই জায়গা থেকে যদি আপনি আলোচনা শুরু করেন। এই নিরাপত্তার বিষয়টি খুবই তো সেন্সিটিভ ব্যাপার একটা, কারণ যেসব বড় অর্গানাইজেশন মানে হাজার হাজার কোটি টাকা নিয়ে ডিল করে, ইউজার অ্যাকাউন্ট নিয়ে ডিল করে, তাদের সিস্টেম যদি একবার ব্রিচ হয়ে যায় তো সেখানে এই ক্ষতিটা পূরণ করা খুবই কষ্টকর, তাই না? তো এই নিরাপত্তা এবং এই অ্যাটাক দুটো অ্যাকচুয়ালি একটা চোর পুলিশ খেলার মতো। সবাই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে, আর যারা বাইরে অ্যাটাকাররা, হ্যাকাররা আছেন, তারা চেষ্টা করে কিভাবে কোনোভাবে কোনো একটা প্রক্রিয়ায় কোনো একটা লুফল দিয়ে ঢুকে ফেলা যায় কিনা আর কি। বহির্বিশ্বে হোক, বাংলাদেশে হোক, সব জায়গায় কিন্তু সবাই আমার মনে হয় তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। সমস্যাটা হয় যেখানে যে যদি আমরা ঠিকমতো আমাদের সিস্টেমগুলোকে আপ টু ডেট না রাখি, ঠিক আছে? কারণ প্রতিনিয়ত হ্যাকাররাও তাদের নলেজ বৃদ্ধি করছে, আর সেই সাথে তাল মিলিয়ে রিসার্চাররা এবং যারা হচ্ছে অ্যান্টি হ্যাকিং সিস্টেম ডেভেলপ করছে, যেসব কোম্পানি আছে, তারাও চেষ্টা করছে সেগুলো কীভাবে বন্ধ করা যায়। কিন্তু যেটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই চলমান প্রক্রিয়াটার সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের যারা নেটওয়ার্ক মনিটর এবং ম্যানেজমেন্টের দায়িত্ব আছেন, তাদেরকে কন্টিনিউয়াস এডুকেশনের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা সিস্টেম যেগুলো সেন্সিটিভ সিস্টেম, সেগুলো আমাদের কন্টিনিউয়াস মনিটরিংয়ের মধ্যে রাখতে হবে, এবং সেই মনিটরিংগুলোকে একটু সফিস্টিকেটেড হতে হবে এই বিষয়ে যে এমন কোনো অ্যাক্টিভিটি যদি সেই মনিটরিং সিস্টেমের মাধ্যমে জানা যায় যে যেটা হচ্ছে আপনার আনইউজুয়াল, প্যাটার্নটা একটু ভিন্ন মনে হচ্ছে, যে আজকে সাধারণত এরকম ঘটনা আচরণটা অন্যরকম, তাই না? সাধারণত একটা ঘটনা দিনে 3 বার ঘটে, আজকে 5 বার ঘটে গেল বা 10 বার ঘটে গেল, তাই না? এরকম যদি কোনো সিস্টেম হয়, সেগুলাকেও কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গে আমাদেরকে আমলে আনতে হবে যে ঘটনা ঘটেছে, সংশ্লিষ্ট অথরিটিকে জানানো, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এবং যেসব অর্গানাইজেশন বেশি সেন্সিটিভ, তাদেরকে আসলে মাল্টিপল আপনার লেয়ারের প্রতিরক্ষা রাখতে হবে। কোনো একটা মনিটরিং সিস্টেম আমি ইনস্টল করলাম, কিন্তু কোনোভাবে যদি সেই মনিটরিং সিস্টেমটাই অকেজো হয়ে যায়, তাহলে তো আর হলো না। তাই সেই মনিটরিং সিস্টেমকে মনিটর করার জন্য আরেকটা ব্যাকআপ মনিটরিং সিস্টেম রাখতে হবে, যে আমার প্রাইমারি মনিটরিং সিস্টেম হেলদি আছে কিনা। এই সব কিছু সার্বিক বিবেচনায় আসলে আমাদের যেটা করতে হবে যে আমাদের সেন্সিটিভ অর্গানাইজেশনগুলোকে অবশ্যই বিশ্বের সাথে তাল মিলিয়ে রাখার জন্য বিশ্বের ভালো সিকিউরিটি রিসার্চ এবং অ্যাটাক ইভেন্ট রিসেন্টলি কি হয়েছে সেগুলো জেনে যে কি রকম অ্যাটাক ভেক্টর দিয়ে আমার নেটওয়ার্কে বা আমার অর্গানাইজেশনে অ্যাটাক হতে পারে, সেগুলো এই মুহূর্তে কি ধরনের আক্রান্ত হচ্ছে, কিভাবে আক্রান্ত হচ্ছে, বহির্বিশ্বের অন্যান্য বড় বড় অর্গানাইজেশন সেগুলো কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের কিছু রিপোর্ট কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল, যে আমাদের অমুক ব্যাংকে এরকম হয়েছিল, অমুক ফিনান্সিয়াল অর্গানাইজেশনে অ্যাটাক হয়েছে, অমুক আমেরিকাতেও গত 2-3 বছরে দেখা গেছে বিভিন্ন রিটেল স্টোর থেকে আপনার ক্রেডিট কার্ড হ্যাকিং করে ক্রেডিট কার্ড আপনার মিলিয়ন নিয়মিত ঘটনা, তাই না? কিন্তু ওগুলোর কেস স্টাডি করে দেখা যায় আসলে আসল কারণটা কি ছিল, যে আমাদের কি ফায়ারওয়ালে কোনো ত্রুটি ছিল বা ফায়ারওয়াল কনফিগারেশনের ত্রুটি ছিল, নাকি আপনার ফায়ারওয়ালের থেকে দুইটা ভিন্ন নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে যাদের কথা বলার কথা না, তারা কথা বলার সুযোগ পেয়ে গেছে কোনো একটা মিসকনফিগারেশনের কারণে। সেগুলো স্টাডি করে নিজের নেটওয়ার্কের পিকচারটা একইভাবে ফেলে দেখতে হবে আমরা ওগুলো থেকে প্রোটেক্টেড কিনা। এবং সেই জায়গা থেকে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, সেখানকার ব্যাংকিং পদ্ধতি এবং সেখানকার যে সাইবার নিরাপত্তার যে বিষয়টা তারা কিভাবে দেখে, এবং ফেডারেল রিজার্ভের কথা আছে, সেখান থেকে তো আমাদের টাকাটা চলে গেল, সেটা নিয়ে যদি আপনি আপনার যতটুকু জানা আছে। আমার যতটুকু আমরা আমাদের রিসার্চের সময় আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি বা হচ্ছে আমাদের কোম্পানি থেকেও বিভিন্ন জায়গায় কথা বলার সুযোগ হয়েছে, যে তারা এগুলোকে খুবই গুরুত্ব দিয়ে থাকেন। শুধু খালি টাকা চলে যাওয়া না, ইউজারের তথ্য চলে যাওয়া, ইউজারের ডেট অফ বার্থ, তাই না? ইউজারের মনে করেন আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমেরিকার যেটা জাতীয় নাম্বার আর কি, সেগুলো খুবই সেন্সিটিভ ভাবে ওরা দেখে আর কি। তো ওদের প্রতিরক্ষার ব্যবস্থা এমন হবে যে কখনোই যাতে দুটো এন্টিটি যাদের একে অপরের সাথে কথা বলার কথা নয়, তাদের মধ্যে যাতে কোনোভাবে কথোপকথন না হয় সেটা এনশিওর করা। আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কথোপকথন হওয়া প্রয়োজন, তো আপনাকে খুব ন্যারোলি আপনাকে ফোকাস করতে হবে, পলিসি ডিজাইন করতে হবে যে প্রয়োজনের বেশি যাতে কথা না হয়, ঠিক আছে?
তো তারা সেটাই মেনটেন করার চেষ্টা করে। এর জন্য তাদের স্পেশালাইজ ফায়ারওয়াল ডিভাইস আছে, ফায়ারওয়াল সফটওয়্যার আছে, এবং আপনার টিম অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে যাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে এই জিনিসটাকে কনস্ট্যান্টলি মনিটর করা। এবং একটা বড় অর্গানাইজেশন তো আসলে আপনার স্ট্যাটিক না, তাই না? ওখানে প্রতিনিয়ত চেঞ্জ আসছে, নতুন কাস্টমার যোগ হচ্ছে, এক কোম্পানি আরেক কোম্পানির সাথে মার্জিং হয়ে যায়, দুটো ব্যাংক মার্জ হয়ে গেল, তাই না? তাদের দুটো নেটওয়ার্ককে একই ছাতার আন্ডারে আনতে হবে, তখন চেঞ্জ লাগবে। এই প্রত্যেকটা চেঞ্জ আপনার এক্সিস্টিং কোনো পলিসি ভায়োলেট করছে কিনা সেটার জন্য কিন্তু ওদেরকে প্রতিনিয়ত প্রচুর এফোর্ট দিয়ে কাজ করতে হয়। পত্রিকার মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভাবে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের টাকা ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চলে যাওয়ার ঘটনাগুলি জেনেছেন, কি পদ্ধতি নিয়ে হয়তো পড়েছেন, ফিলিপাইনে কিভাবে চলে গেল সেগুলো হয়তো জেনেছেন, সেগুলোকে আপনার কিভাবে মনে হলো? মানে এখন না, এটা তো আসলে স্মার্ট হিসাবে, বিশেষজ্ঞ হিসাবে ধারণাটা কি? আসলে এটা তো সংশ্লিষ্ট যারা ইনভেস্টিগেট করছেন তারা তো বের করবে, ঠিক আছে? আপনার কাছে এই বিষয়ে আমি পত্রপত্রিকায় যতটুকু পড়েছি যেটা হচ্ছে আপনার কোনোভাবে তারা সুযোগ তারা ঢুকে গিয়েছিল সিস্টেমের মাধ্যমে, এবং সেখান থেকে তারা কিছু কাজকর্ম করেছে, এগুলো পত্রিকায় পড়েছি আমরা, তাই না? আগে যেটা বললাম, এটা একটা চোর পুলিশ খেলা আর কি। তারা ঢুকে গেছে, আমরা এখন শিখলাম, ঠিক আছে? এখন যেটা আমি ঠিক সময় মতো টের পেলাম কিনা যে চোর ঢুকেছে বাড়িতে, এটা তো ডিপেন্ড করবে আসলে আমি যে মনিটরিং সিস্টেমটা ওখানে ইনস্টল করেছি, সেই মনিটরিং সিস্টেমটা আমি কত স্ট্রং এবং সেটা মতো কনফিগার করতে পেরেছি কিনা, ঠিক আছে? মেশিন আসলে মানুষের দাস, অবশ্যই আমি মেশিনকে যা বলবো তাই সে করবে। আমি যদি তাকে ঠিক মতো না বলি যে তুমি আসলে রাত 12টা থেকে 6টা পর্যন্ত ঘুমিও না, এটা যদি ঠিক মতো না বলে সে ঘুমিয়ে যায় ওই সময়, তাই না? তাহলে তো কিছু করার নেই। তো যেটা হচ্ছে যে আমাদের সিস্টেমগুলো খতিয়ে দেখতে হবে যে আসলে ওখানে এমন কোনো কিছু আমাদের ছিল কিনা যেটা আসলে এই যে ওদের সফিস্টিকেটেড যে অ্যাটাকটা হয়েছে ওইটা জন্য হয়তো সে অত স্ট্রং ছিল না, সে অ্যালার্ম জেনারেট করতে পারেনি, সে বুঝতে পারেনি। তো এটা দুঃখের বিষয় আমাদের জন্য, তাই না? আমরা তো চাই না এরকম হোক কখনো। সেই জায়গায় যে এই নেটওয়ার্ক স্থাপন করতে যে গোপনীয়তা রক্ষা করার কথা, তা কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন? আমি একটু বিরতিতে যাব, ফিরে এসে আপনার ধারণাটা শুনবো, পর্যবেক্ষণ শুনতে চাই। কারণ এবং এই যে এই গোপনীয়তার ক্ষেত্রে যে নিজস্ব পদ্ধতিতে করা বা বাইরের থেকে যে আমি যদি পরামর্শক আনি, সেখানে যে পরামর্শক প্রতিষ্ঠান যদি দেশের বাইরে হয়, তারা কোনোভাবে এটার সঙ্গে তাদেরকেও এটার সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারে কিনা স্পাই এইসব মাধ্যমে, সেই জায়গাগুলিও আমাদের নজরের বিষয়ে থাকা উচিত ছিল বা থাকা দরকার। এই বিষয়টা আপনি ভালো বলতে পারবেন। সেখানে যেহেতু এখানে ওই যে আপনি যেটা বলছিলেন মেশিনের সাথে মানুষও জড়িত, সেখানে আস্থায় কত টাকা রাখবো এবং নজরে রাখা, সেই জায়গাগুলি নিয়ে যদি একটু কথা বলেন। তো আমরা তো আসলে বিদেশি পরামর্শের সাহায্য নিচ্ছি, কারণ তাদের রেকর্ড আছে, তারা কাজ করেছে এসব বিষয়, তাই না? তাদের এক্সপার্টিজ আছে, তারা জানে যে কোথায় কি করতে হবে না করতে হবে। তো তাদের আমরা সাহায্য নিচ্ছি, তারা আমাদের সিস্টেম ডেভেলপ করছেন। কিন্তু আলটিমেটলি আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা যাতে পুরো জিনিসটা বুঝে নেই তাদের কাছ থেকে, এবং পুরো জিনিসটা বুঝে সেই জিনিসটা যাতে আমরা যাতে আমরা করছি সেটা যাতে আমরা আমাদের নিজস্ব নলেজ দিয়ে প্রয়োগটা সম্পন্ন করতে পারি সম্পূর্ণভাবে আর কি। এবং সেই পরিচালনার দায়িত্ব তাদের কাছে রাখা, পরিচালনার দায়িত্বটা তাদের কাছে। এখন আমাদের দেশে মানে যদি আমি স্ট্রংলি বিশ্বাস করি আমাদের দেশে সেই ট্যালেন্ট আছে যে পরিচালনা করতে সক্ষম আর কি, অ্যাজ লং অ্যাজ তারা আমাদেরকে সকল ডকুমেন্টেশন দিয়ে গেছে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে আচ্ছা এটা এভাবে কাজ করতে হবে, এটা তুমি এভাবে কাজ করলে তুমি এটাকে মানে নষ্ট হয়ে যাবে, এটা এভাবে করো না, বা এরকম কিছু, তাই না? বা এরকম যদি অ্যালার্ম আসে তাহলে তুমি এই স্টেপগুলো নিবে, এবং এই অ্যালার্মটা আসলে কখনোই এটা ইগনোর করবে না, ঠিক আছে? এগুলো অবশ্যই আমাদের দেশীয় যারা প্রযুক্তিবিদ আছেন এবং যারা নেটওয়ার্ক অ্যাডমিন আছেন তাদেরকে ভালো মতো জেনে এটাকে কনস্ট্যান্টলি মনিটর করতে হবে। এবং যখন সিস্টেম ইনস্টল করা হচ্ছে তখন আমাদের উচিত হবে যে বহির্বিশ্বের জন্য যেগুলো আমি বলছিলাম যে অন্য অ্যাটাকগুলো সম্বন্ধে জানা, এবং সেই নলেজ নিয়ে তাদের সঙ্গে আপনার কথা বলা যে তোমার এই সফটওয়্যার কি আমাকে ওই সাপোর্ট দিতে পারবে, যদি না পারে তাহলে তাদের সাথে একটা সমঝোতায় আসা যে ঠিক আছে তুমি এটা চেঞ্জটা করে দাও, বা আমরা কি সেকেন্ড কোনো সফটওয়্যার সাহায্য নিব কিনা। তো আমাদেরকে আসলে মানে বললাম তো 100% গ্যারান্টি এখন পর্যন্ত কেউ দিতে পারবে না, কারণ হ্যাকাররাও খুবই ইন্টেলিজেন্ট, তাই না? কিন্তু 100% না হোক 99.99 বা পরে তারও কয়েকটা 9 যোগ করলাম, সেইটা এনশিওর করার জন্য আমাদের দেশের যারা নেটওয়ার্ক অ্যাডমিন আছেন তাদেরকে অবশ্যই তাদের সাথে পরামর্শ করে একটা স্ট্রং ঘাঁটি তৈরি করতে হবে যাতে আমাদের নিজস্ব নলেজ দিয়ে আমরা এটাকে মেনটেন করতে পারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যে এখন যে সংকট আছে সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় এই যে যারা বাইরে আপনারা কাজ করছেন এবং সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাদের সহায়তা তো নেওয়া যায়, এবং সেই রকম দক্ষ জনশক্তি তো আমাদের আছেই। আমি সবার বলছি, আবার স্ট্রংলি বিশ্বাস করি যে আমাদের দক্ষ জনশক্তি আছে আমাদের, কিন্তু হয়তো মানে এখন যেসব কোম্পানি সিকিউরিটি কোম্পানি তারা হচ্ছে আপনার বছর মানে এক দশক বা তারও বেশি দিয়ে হয়তো ধরে কাজ করছে, তাই তাদের আপনার রেপুটেশনটা অনেক বেশি।
তো আমাদের যারা মানে প্রযুক্তিবিদরা বাইরে আছেন, কাজ আমাদের যারা করছেন, স্নাতক পর্যায়ে আছেন বা পিএইচডি করে ফেলেছেন, হ্যাঁ, নিজের হয়তো কোনো ইউনিভার্সিটির প্রফেসর হিসেবে আছেন, তারা কয়েকজন আছেন ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে আছেন, তারা সিকিউরিটির উপর গবেষণা করছেন, তাই না? আবার কেউ কেউ সিকিউরিটি কোম্পানিতে চাকরি করছেন আর কি। আমি বিশ্বাস করি তাদের সেই ক্যাপাবিলিটি আছে, এবং দেশের প্রয়োজনে যদি আমাদের সরকারের পক্ষে ইনিশিয়েটিভ না হয় যে তাদেরকে রিকল করে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, এক্সটার্নাল হোক ইন্টারনাল ভাবে সবাই হোক, ঠিক আছে, মানে তারা যেভাবে এই জিনিসটাকে মন থেকে নিয়ে কাজ করবে, আমি বিশ্বাস করি এটার সাথে মানে টেকনোলজির সাথে আবেগও জড়িত থাকবে, এবং এটা খুবই দরকার একটা মানে আসলে দেশত্ববোধ অবশ্যই থাকবে আর কি। এটা টেকনোলজি একটা মানে মানুষ ব্যতীত কোনো টেকনোলজি নয়, এবং দেশ সবার আগে। আমি স্ট্রংলি বিশ্বাস করি আপনি যেটা বললেন যে তাদের সাহায্য নিয়ে যদি আমরা আগে এগিয়ে যেতে পারি, এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতের জন্য অনেক স্ট্রং হবে, এবং এখান থেকে শিক্ষা নিতে পারি আমরা যে না, আমাদের দেশের ছেলেরাও পারবে। এবং টাকাটা যে এত দূর চলে গেল, ফিলিপাইনের মতো চলে গেল, শ্রীলঙ্কা, ফিলিপাইন, এটা নিয়ে যদি আপনি বলেন। এটা তো আসলে এখানে হ্যাকারদের ক্রেডিট, তাই না? তারা এটা মানে ম্যানেজ করেছে, তারা ম্যালওয়্যার বসিয়ে সক্ষম হয়েছিল আর কি, আনফরচুনেট আমাদের জন্য আর কি। তো এখন মানে আপনি তারা বলছে যে টাকা কিছু ব্ল্যাক হোলে চলে গিয়েছে, হ্যাঁ, কালো গহ্বরে চলে গেছে, সেই টাকার ফেরত এটা তো আসলে সরকারি আপনার একটা দ্বিপাক্ষিক আলোচনা, এখানে আর নেটওয়ার্কিং নাই, এখানে সিকিউরিটি নাই, তাই না? এটা আলোচনার বিষয় আর কি। কোনোভাবে যদি প্রমাণ করা যায় যে হ্যাঁ এটা কিছু একটা কোথাও ভুল হয়েছে, ভুলটা কার, তাই না? তো এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। সেখানে যে শুরুর দিকে বলা হচ্ছিল এটা ফেডারেল রিজার্ভ ব্যাংকের ভুল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 30টা অর্ডার পর, 5টার পর তারা বন্ধ করে দিয়েছে। এটা হয়তো যেহেতু আমাদের জন্য এটা একটা নতুন ঘটনা, আমাদেরও হয়তো বুঝতে ভুল হয়েছে আসলে, বা দেরি হয়েছে যে আসলে ঘটনাটা কোথায় ঘটলো, তাই না? যে চুরিটা কি আপনার জানলা কেটে হলো নাকি হচ্ছে দরজা ভেঙে হলো। তো আনফরচুনেট আমাদের জন্য অবশ্যই এটা। তো এটা থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে যে আসলে এই যে ইনক্রিমেন্ট একটা কন্টিনিউয়াস এডুকেশন প্রসেস যাতে কন্টিনিউ করে। আমাদের এখানে আমরা প্রায় দেখি যে সাইবার যুদ্ধ চলে, আপনিও নিশ্চয়ই জানেন যে প্রতিবেশী দেশের হ্যাকারদের সঙ্গে আরো অন্যান্য দেশের হ্যাকারদের সঙ্গে আমাদের হ্যাকারদের একটা যুদ্ধ চলে, এবং আমাদের অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক হয়ে যাচ্ছে, অন্যান্য দেশেরও হচ্ছে। এই যুদ্ধে তো আমরা আছি, মানে রণক্ষেত্রে তো আমরা আছি। মানে এটা তো আসলে মানে সব হ্যাকিংই কিন্তু আসলে ফিনান্সিয়াল গেইনের জন্য করা হয় না, কিছু হ্যাকিং করা হয় অনেকে নিজেদের জাস্ট বিদ্যা জাহির করার জন্য করে, তাই না? তো এগুলো আসলে সত্য পরিচয় দেওয়া, শক্তির পরিচয় দেওয়া, রাইট, এটাই আর কি, তাই না? তো এখন এটা আসলে অ্যাভয়েড করা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে ইন্টারনেট যুগে, অনলাইনের যুগে আর কি। মানে আপনি এখানে বসে আপনি আমেরিকার সার্ভার অ্যাক্সেস করতে পারছেন, আমেরিকা থেকে বাংলাদেশ সার্ভার অ্যাক্সেস করতে পারছেন প্রপার চ্যানেলের মাধ্যমে, বা আপনি যদি বলি যে প্রপার চ্যানেল না হলেও হয়তো কোনো একটা ফায়ারওয়ালের ভুলের কারণে ইমপ্রপার চ্যানেল দিয়ে অ্যাক্সেস করতে পারছেন, তাই না? এগুলো আসলে আপনার সাইবার ক্রাইম নীতি আছে বিভিন্ন দেশের, সেগুলোর মাধ্যমে আপনি কন্ট্রোল করার চেষ্টা করতে পারেন, বাট আলটিমেটলি আসলে আপনার নিজের নিরাপত্তা ব্যবস্থা আপনাকেই মেনটেন করতে হবে। তো অর্গানাইজেশন যারা হচ্ছে সেন্সিটিভ, এই ধরনের ব্যাংক, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, তাই না, আপনার হচ্ছে ফরেন বিভিন্ন যেসব জায়গায় আমাদের আসলে ইন্টারনেটের সাথে সংযুক্ত সরকারি সেন্সিটিভ ডাটা ব্যাংক আছে, আমাদের জাতীয় পরিচয়পত্রের যে ডাটা ব্যাংক আছে, তাই না, এগুলো খুবই সেন্সিটিভ ডাটা। আমাদেরকে যে বিশ্বের সাথে তাল মিলিয়ে, এবং বলতে গেলে হ্যাকারদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এনশিওর করতে হবে যাতে হচ্ছে এখানে নিশ্চিত নিরাপত্তা। আপনি যেটা বললেন যে ব্যক্তিগতভাবে সচেতন হওয়ার কথা, আমি এই জায়গাতে একটু আপনার কাছে আসতে চাই যে আমরা তো আসলে ফেসবুক, তারপর অনলাইন মেইল এর যে বিষয়গুলো, আমরা খুব বেশি দূর হয় নাই যে আমরা এই বিষয়গুলো ব্যবহার করছি, এবং ব্যাপকভাবে এখন মোবাইলেও মাধ্যমে আমরা ইন্টারনেটের সঙ্গে থাকি। সেই জায়গা থেকে যেহেতু নতুন ব্যবহারকারী, ওদিকে পশ্চিমা দেশগুলোতে অনেক আগে থেকে, এই জায়গা থেকে আমরা কতটুকু সচেতন আসলে আপনার কাছে কি মনে হয়? পর্যবেক্ষণ চাই, আমরা নতুন নতুন অ্যাকাউন্ট খুলছি, মেল অ্যাকাউন্ট খুলছি, ফেসবুক অ্যাকাউন্ট খুলছি, আরো অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যান্য অ্যাকাউন্টগুলি খুলছি, খোলার ক্ষেত্রে কতটুকু সচেতন থাকছি আমরা অনলাইন ব্যাংকিং করছি, এই জায়গাগুলিতে ব্যক্তিগত দিকে সচেতনতার দিকগুলি যদি আপনি দরকার, আমাদের এখানে কিন্তু অনেক অপরাধও ঘটেছে, হ্যাঁ, সেগুলো একটু শুনবো। আমাদের আইসিটি আইন নিয়ে হয়তো আপনি জানেন, বা তাদের উদ্যোগ নিয়েও জানেন, ফরেন্সিক বিষয় আমাদের এখানে কাজ করছে, এগুলো একটু বলবেন যে ব্যক্তিগত নিরাপত্তার জায়গাটা, যে এখানে আমাদের এখানে যেটা হচ্ছে যে স্কুলের ছেলে মেয়েরা অ্যাকাউন্ট খুলছে ফেসবুক বা অন্যান্য যে অ্যাকাউন্টগুলির মাধ্যমে আছে, সেটা আজকাল অনলাইনের মাধ্যমে তারা কেনাকাটাও সবাই করছে, শিক্ষিত অশিক্ষিত, সচেতন অসচেতন। একজন হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থাকলে যে সে আবার ইন্টারনেটে শিক্ষিত, তাওরা ব্যবহারটা অনেকেই জানেন না, হয়তো তার চেয়ে হয়তো স্কুল গামী ভালো জানেন। এই জায়গা থেকে আমাদের নতুন আমরা এই ইন্টারনেটের সঙ্গে আমাদের পরিচয়,
সেই জায়গা থেকে সচেতনতা, যেখানে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর নাগরিকরা যত সচেতন, আমরা তো তত সচেতন হই নাই। এগুলো আপনাকে মানে সুযোগ করে দিচ্ছে বহির্বিশ্বের সাথে। আপনি যেভাবে ওদের নিউজ দেখতেও পাচ্ছেন, আর আপনি যদি আপনার কোনো নিউজ শেয়ার করেন সেটাও সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে? এখানে মানে খালি সিকিউরিটি না, এখানে আসলে মানবিক সচেতনতাও থাকতে হবে। এমন কিছু যাতে আমি এসব গণমাধ্যমে না করি যেটা অন্যকে আঘাত দিচ্ছে বা এটা কারোর জন্য ক্ষতিকারক, তাই না, বা নিজের জন্য ক্ষতিকারক, তাই না? মানে কোন তথ্যটা দিব, কোন তথ্যটা আমরা দিব, আমি কাউকে আঘাত করে কিছু বললাম কিনা, এগুলো কখনোই করা উচিত নয়, তাই না? যে মানে আপনি দেখেন ফেসবুক বা এইসব গণমাধ্যমের মানে গণযোগাযোগ মাধ্যমের কারণে যেটা হচ্ছে, যেটা আপনি হয়তো কারো মুখের সামনে বলতে পারবেন না, সেটা আপনি বলে দিচ্ছেন চোখ বন্ধ করে, তাই না? এটা আমি বলবো এটা একটা নেতিবাচক দিক। কিন্তু সেই ক্ষেত্রে আসলে আমাদের প্যারেন্টসদের আমি বলবো যে যারা মানে বয়স হয়নি, এসব অ্যাকাউন্ট কিন্তু খোলার জন্য মিনিমাম বয়স লাগে। অনেকে দেখা যাচ্ছে যে বয়স গোপন করে অ্যাকাউন্ট খুলে ফেলছে, যেটা হচ্ছে আপনার আমেরিকাতে বা ওখানে প্যারেন্টসরা বা স্কুল থেকেও ভালোভাবে বলে দেওয়া হয় তোমরা এগুলো করো না, ঠিক আছে? তাই আমাদের প্যারেন্টসদের সচেতন থাকতে হবে যে সেখানে ছেলে মেয়েরা কিভাবে ইউজ করে। সেখানে আসলে আমি তো আসলে মানে ওভাবে কোনো সুযোগ হয়নি মানে আমেরিকার মানে টিনেজার বা তাদের সঙ্গে এরকম যোগাযোগ না, ওই যে মানে ওই যে বয়সের মানে স্কুল গামী যারা, স্কুল পড়ুয়া যারা, তারাও এটা ফেসবুক, ওইটাই বলছি আর আমার ওরকম সুযোগ হয়নি। কিন্তু আমি দেখেছি আর কি ওখানে যে আপনার ওদেরকে আপনার প্যারেন্টসরা সাধারণত স্ট্রিক্টলি মেনটেন করেন যে তোমরা একটা সার্টেন বয়সের আগে তোমরা এগুলো গণমাধ্যমে কখনো, গণযোগাযোগ মাধ্যমে কখনো অ্যাকাউন্ট খুলবে না, বা মানে ওরা মানে চেষ্টা করে যে ওদেরকে একটা শৃঙ্খলার মধ্যে রাখার জন্য। আমাদের এখানেও অবশ্যই প্যারেন্টসরা করছেন আর কি, বাট আমাদের অবশ্যই আর একটু সচেতন হতে হবে আর কি, তাই না? যে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে, তাই না? একজন আপনি কোনো কাউকে অবমাননা করে কিছু লিখে ফেললেন, তাই সে তাদের মধ্যে একটা টেনশন তৈরি হচ্ছে, তো এগুলো আমরা কখনোই চাই না যে একটা, তাই না? আর হচ্ছে যে সিকিউরিটির কথাটা ধরেন, যেটা আমরা অনলাইন ব্যাংকিং করছি, তাই না? এই ব্যাংকিং এর আমরা কেনাকাটা করছি ক্রেডিট কার্ডের মাধ্যমে, তো আমাদেরকে অবশ্যই এনশিওর করতে হবে যে এই কেনাকাটাগুলো যখন করছি আমরা, আমাদের সিস্টেমে যাতে এমন কোনো তথ্য আমরা রেখে না যাই যেটা অন্য কোনো একটা ভাইরাস এসে বা একটা ম্যালওয়্যার এসে সে তথ্য চুরি করে নিয়ে গেল। অনেকের অভ্যাস আছে কিছু পাসওয়ার্ড তারা নিজের কম্পিউটারে লিখে রাখেন, ঠিক আছে, বা আরেকজনের সাথে শেয়ার করে রাখলেন, যে তাই না, বা ক্রেডিট কার্ড নাম্বারটা আপনার কম্পিউটারে লিখে রাখলেন, তো এগুলো ঠিক নয়, কম্পিউটার চুরি হয়ে যায়, তাহলে আপনার অনেক কিছু ইনফরমেশন সে পেয়ে যাচ্ছে। অনেকে মোবাইল ফোনে লিখে রাখে পাসওয়ার্ড, তো এগুলো আমাদেরকে একটু বিরত রাখতে হবে। তো এগুলো আমাদের সচেতন হতে হবে যে যেগুলো গোপনীয় সংকেত ওগুলো গোপনীয় থাক, ওগুলো প্লেন টেক্সটে যাতে আমরা মোবাইল ফোনে লিখে না রাখি, তাই না? এই সচেতনতা আমি আশা করি ধীরে ধীরে বাড়বে আমাদের যত আমরা আরো এগিয়ে যাব। বাট স্কুল কলেজেও হয়তো এর উপর আলোচনা করা যেতে পারে, একটা স্পেশাল ক্লাস ছাত্রদের জন্য, আর প্যারেন্টসদের অবশ্যই। সাইবার সিকিউরিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে সারা বিশ্ব জুড়ে আসলে। সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারণ হচ্ছে আপনি যে বললাম অতি সহজে পুরো বিশ্বকে এক গ্রামে নিয়ে এসেছে, এবং অতি সহজে আপনি একটা মানে একটা কাজ করতে পারছেন, যেটা ভালো হোক বা খারাপ হোক, তাই না? তো এইটার কারণে আসলে আমাদেরকে এক্সট্রা নিরাপত্তার ব্যবস্থা চিন্তা করতে হবে, এক্সট্রা সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে আপনার যারা এই ব্যাংকিং সাপোর্ট দিচ্ছে তারাও ব্যাংকেরও হইতে হবে, আর যারা সুযোগ নিচ্ছেন ভোক্তা। প্রতিবেশী আপনার আমেরিকাতে বসে আছে, কানাডাতে বসে আছে, অস্ট্রেলিয়াতে বসে আছে, জি মানে আপনার রাইট সাইবার প্রতিবেশী, তাই না? এখানে দূরত্ব কোনো ব্যাপারই না, আপনি স্কাইপে কথা বলছেন, গুগলে কথা বলছেন, তাই না? তো চাই আর কি যে আপনার হচ্ছে যেমন যে ভালো দিকগুলো প্রচুর, অনেক ভালো দিক, কিন্তু খারাপ দিক আসলে মানে আপনার খারাপ তো একটা ঘটনা ঘটে গেলে সেটাকে ফিরিয়ে আনা যায় না, তাই না? তো এই খারাপ দিকটা যতটুকু বন্ধ করা যায় আমাদেরকে সবাইকে মানে মানে ইন্ডিভিজুয়াল লেভেলে এবং বাংলাদেশে আছেন বেশ কিছুদিন যাবতীয় আছেন বা বাইরে থেকে হয়তো বাংলাদেশকে দেখছেন, সেক্ষেত্রে সাইবার সিকিউরিটি আমরা কতটা সচেতন হতে পেরেছি বা রাষ্ট্রীয়ভাবে বা আমাদের আইসিটি মন্ত্রণালয় এই দিক থেকে যদি বলেন। আমি আসলে ওভাবে আমার সুযোগ হয়নি মানে বাংলাদেশের সাইবার সিকিউরিটি মানে অ্যাক্ট বা ওগুলো স্টাডি করার, বাট আমি মানে আশা করি এবং আমি স্ট্রংলি বিলিভ করি আছে এখানে যোগ্য ব্যক্তিরা আছেন, তারা কাজ করছেন, প্রাইভেট কনসালটেন্টের মাধ্যমে কাজ করছেন, ফরেন কনসালটেন্টরা কাজ করছেন, কিন্তু মানে আমি আশা করব যে এখানে আমাদের আরো লোকাল ট্যালেন্টদের ইনকর্পোরেশন হবে, ঠিক আছে? এবং ওটা বলছি যে হয়তো আমাদেরও চেষ্টা করতে হবে যে বহির্বিশ্বের সাইবার অ্যাক্টগুলা নজরে এনে বিভিন্ন এক দেশের না বিভিন্ন দেশের সাইবার অ্যাক্ট নজরে এনে জাস্ট অ্যাক্টিভলি রেখে খুঁজে দেখা যে ওদের এমন কি আছে যেটা আমাদের নেই, যদি না থাকে সেটা নিয়ে আসা, যদি সেটা সম্ভব হয়, ঠিক আছে? আপনার ইয়ে থাকতে পারে, আমাদের লিমিটেশন থাকতে পারে, যার কারণে আমরা কিছু ইমপ্লিমেন্ট করতে পারছি না, বাট এই তুলনামূলক আলোচনা এবং তুলনামূলক কম্পারিজন করে এবং এক্সপার্টের মাধ্যমে এটাকে আপ টু ডেট রাখা প্রতিনিয়ত, এটা আমাদের সাইবার ক্রাইমের ধরনগুলি কি মানে বিশ্বের অন্যান্য জায়গার সঙ্গে আমাদের তো প্রায় একই ধরনের অপরাধ তৈরি হচ্ছে? অপরাধ একই রকম আসলে, জগৎটা যেহেতু এক, অপরাধও এক, এবং অপরাধী চক্রের টার্গেটই থাকে মানে আপনার বিভিন্ন জায়গায় দেখা। ওরা কিন্তু একজনকে মানে আপনার হ্যাক বা টার্গেট করেন না, সবাইকে টার্গেট করে বেড়াচ্ছে, মানে হয়তো দিনে হাজার খানেক
মানে জায়গা তারা হ্যাক করে বেড়াচ্ছে, দুটা যদি কাজে লেগে যায়, দুটা দিয়ে কিছু পয়সা বানিয়ে ফেললো বা কিছু শ্রেষ্ঠ দেখিয়ে দিল, তাই না? সামাজিক অপরাধের জায়গাটাও খুব ঝুঁকির মধ্যে আছে। এটা আসলে সব দেশেই, হ্যাঁ। এটা খালি বাংলাদেশেই না, তাই না? আপনার এই সুযোগের মাধ্যমে আপনি ফোন মানে ফোনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে আপনি অন্যের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারছেন বা অন্যের সম্বন্ধে কিছু ছবি দিয়ে দিচ্ছেন, তাই না? তো এগুলো আসলে প্রিভেন্ট করা, আপনার যারা গণযোগাযোগ মাধ্যম ফেসবুক, ওদেরও কিন্তু কিছু অ্যাক্ট আছে, আইন আছে, তারা আপনার ব্লক করে দিচ্ছে বা কিছু, বা ইন্টারনেট একটা এমন একটা জিনিস যে আপনার একটা কিছু একবার যদি লিক হয়ে যায় ইন্টারনেটে, সেটা ফিরে আসা যায় না, তাই না? কারণ আপনি ফেসবুক হয়তো কোনো একটা ছবি ডাউন করে ফেললো বা মুছে ফেললো, কিন্তু অলরেডি তো হয়তো 1 মিলিয়ন বা আরো বেশি মানুষ সেটা দেখে ফেলেছে বা সেটা তাদের কম্পিউটারে নিয়ে নিয়েছে, তাই না? আবার সেটা আবার ওই কম্পিউটার থেকে অন্য কোনো মাধ্যমে আপলোড করে দিল আর কি। তাই সবাইকে আসলে পার্সোনাল লেভেলেও সচেতন হতে হবে, এমন কিছু যাতে আমরা না করি যেটা নিজেদেরকে পরে আঘাত করে। আমি বিরতিতে যাবো খুরশিদ ভাই, এসে একটু আপনার সাথে কথা বলতে চাই যে এই যে আপনারা যারা এই সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করছেন, প্রকৌশলীরা যারা কাজ করছেন বাইরে, আমাদের বাংলাদেশের বিশেষ করে বুয়েটের যারা কাজ করছেন, তারা তো ওইখানে অনেক মানে প্রতিষ্ঠিত কোম্পানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আছেন। সেই জায়গা থেকে আমাদের এগিয়ে যাওয়া, হ্যাঁ, সেই এগিয়ে যাওয়ার গল্পটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে, যে আমাদের ছেলেমেয়েরা ওখানে কোথায় কিভাবে কাজ করছে, তারা বহির্বিশ্বে কি অবস্থা। বিশেষ করে আমি যদি আমেরিকার কথাই বলবো, মার্কিন যুক্তরাষ্ট্রে যারা আছে তারা অনেকে নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন মানে বিখ্যাত সব প্রতিষ্ঠানগুলোতে। সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে মানে আমাদের তো আসলে খালি এখনই না, মানে অনেক আগে থেকেই আসলে বাইরে পড়াশোনা করছেন। এই মুহূর্তে তরুণরা কিরকম আছে? দে আর ডুইং গ্রেট। আসলে আমি বলবো যে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে আমাদের স্টুডেন্টরা খুবই ভালো করছে, ভালো পাবলিকেশন করছে, ইম্প্যাক্টফুল পাবলিকেশন, যেগুলো আলটিমেটলি আপনার অন্য প্রফেসররা বা অন্য রিসার্চাররাও সেটাকে কোট করে তাদের কাজ করে যাচ্ছে, নতুন এক্সটেন্ডেড কাজ আর কি। আমাদের অনেক বুয়েটের স্টুডেন্ট, অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা বাইরে পিএইচডি করেছেন, তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে প্রফেসরশিপ করছেন। তারা পিএইচডি দিচ্ছেন এখন, তাই না? গবেষণা করছেন বিভিন্ন বড় বড় আমেরিকার প্রতিষ্ঠান, যেমন হচ্ছে আপনার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন থেকে গ্র্যান্ট পাচ্ছেন রিসার্চ করার জন্য, অন্যান্য প্রতিষ্ঠান থেকেও পাচ্ছেন। তো আমি বলবো যে তারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে খুব ভালো এগিয়ে যাচ্ছেন আর কি। তারা বিভিন্ন রিসার্চের পাশাপাশি তারা চেষ্টা করছেন যে কিভাবে মানে প্র্যাকটিক্যাল প্রবলেমগুলো নিয়ে কাজ করা যায়। আমরা যেমন কাজ করছি নেটওয়ার্ক ফান্ডামেন্টাল নেটওয়ার্ক ভেরিফিকেশন প্রবলেম, যেখানে হচ্ছে সিকিউরিটি ব্রিচ প্রিভেনশন, আউটেজ প্রিভেনশন, তার একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এরকম সিমিলারলি কাজ করছেন অনেকে হয়তো আপনার একদম রিয়েল টাইম ট্রাফিকের উপরে, যে ট্রাফিক অ্যানালাইসিস করে কিভাবে বলে দেওয়া যায়। হ্যাঁ, আমরা হয়তো এই ঢাকায় বসে মানে আমরা খুব জনপ্রিয়ভাবে হয়তো ফেসবুক, গুগলে যারা কাজ করছে তাদের দিকে নজরটা আছে, সেটা অবশ্যই গর্বের বিষয়। অবশ্যই। হ্যাঁ, পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ জায়গায় হয়তো কাজ করছে। অবশ্যই, বিশেষ করে যারা হচ্ছে আপনার একাডেমিয়াতে আছেন, তারা তো একদম ডিরেক্টলি রিসার্চের সাথে যুক্ত, তাই না? এবং গুগল, ফেসবুকে যারা কাজ করছেন, তারাও কিন্তু আসলে দেখা যাচ্ছে একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন সেগমেন্ট নিয়ে কাজ করছেন, যেটা তারা এক্সেল করছেন, ঠিক আছে? সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। তো আমি আশা করি যে মানে, এবং এর মধ্যে কিন্তু অনেকেই আপনার বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাশ করে দেশে ফিরতে এসেছেন, যেটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্যের বিষয়, যে তারা সেই বিদেশে তারা কাজ করছিলেন, বড় চাকরি হয়তো পেতে পারতেন, তাই না? বা অফার ছিল হয়তো, কিন্তু তারাও যে নজর দেননি, তাও চলে এসেছেন, বিকজ তারা চাচ্ছেন তারা দেশে এসে কাজ করবেন, দেশের স্টুডেন্টদেরকে শেখাবেন, তাদের মানে একদম ফার্স্ট হ্যান্ড যাতে নলেজটা ট্রান্সফার হয়, দূরে থেকে নলেজ ট্রান্সফার। এই যে এই শেখাবেনের জায়গাগুলো, যে এখন আমাদের যে বুয়েটের কথা যদি বলি, এবং আপনারা পরে উচ্চতর ডিগ্রি দিতে চলে গেলেন, শিক্ষার জায়গাটা যদি বলেন যে আমরা কি মানে সুযোগের দিক দিয়ে আমরা কতটা পিছিয়ে আছি, আমরা পুরো সুযোগ দিতে পারছি কিনা। আমি বলবো বিনিয়োগের জায়গায় জি আমি বলবো আমাদের যে রিসোর্স আছে সেই দিক থেকে আমরা যথেষ্ট করছি আমাদের স্টুডেন্টদের জন্য আর কি। আমি বুয়েটে পড়েছি, আমি বুয়েটে পড়েছি এবং পড়িয়েছি, দুটোই অ্যাচিভ করতে পেরেছি। করতে পেরেছি জানি না, ভবিষ্যতে আরো করবো ইনশাল্লাহ। যে আমি আমার কৃতজ্ঞ আমার বুয়েটের টিচারদের প্রতি, তারা তাদের মানে সর্বোচ্চ দিয়ে আমাদের চেষ্টা করেছেন, ঠিক আছে? তবে আমি আশা করি যে আমাদের এটার উন্নতি আরো হবে। বিনিয়োগের ব্যাপার যেটা বললেন আর কি, যে আপনার রিসার্চ ফান্ড, আমরা গবেষণার ফান্ড, তাই না? আমরা এখনো বুয়েটে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টাডিটা খুবই স্ট্রং। আমরা কিন্তু বহির্বিশ্বে যেরকম কারিকুলাম পড়ানো হয় সেই একই কারিকুলাম পড়ছি। আমি কিন্তু পিএইচডি করতে গিয়ে মানে ওরকম কোনো ডিফিকাল্টিতে পড়িনি। বেসিক আমার খুব স্ট্রংই ছিল বুয়েটের কল্যাণে, ঠিক আছে? কিন্তু দেশের উন্নতির জন্য, বুয়েটের অ্যাজ এ গ্র্যাজুয়েট স্কুল হিসেবে উন্নতির জন্য আমাদেরকে রিসার্চ উইংটাকে, গ্র্যাজুয়েট প্রোগ্রামটাকে স্ট্রং করতে হবে। সেক্ষেত্রে আমাদের সরকার বা বেসরকারি পর্যায়ে যদি আমাদের কোনো ইনিশিয়েটিভ না হয়,
যে হ্যাঁ আমরা এই পার্টিকুলার কয়েকটা স্টুডেন্টকে আমরা খুব ফুল টাইম রিসার্চার হিসেবে রাখবো, সেটা যেমন হচ্ছে স্টুডেন্টের জন্য একটা ভালো কাজ, যারা হচ্ছে বাইরে যেতে চাচ্ছে না, পারিবারিক কারণে হতে পারে, দেশে থাকতে যাচ্ছে কিন্তু রিসার্চ করতে চায়, একাডেমিতে যেতে চায়, সেখানে এখানে সুবিধা পাবে। তাদেরকে সকালে কাজ করে বিকালে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আসতে হচ্ছে না, তারা এখানে কাজ করছে, এটাই তাদের কর্মস্থল, ফুল টাইমার আর কি। ঠিক আছে, পার্ট টাইমার বিদেশেও কিন্তু আমরা কিন্তু কোনো পার্ট টাইমার না, ওখানে আমরা ফুল টাইম রিসার্চে থাকি আর কি। এরকম ব্যবস্থা যে আমরা করতে পারি, বুয়েটে অলরেডি অনেক ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি তো 5.5 বছর পর আসলাম, আমি দেখে খুবই খুশি যে বুয়েট এখন আমাদের ডিপার্টমেন্ট আসলে অনেক বড় হয়েছে, অনেক ফ্যাসিলিটি আসছে, কিন্তু এখনো আমরা কিছুটা পিছিয়ে আছি। এটা কিছু করার নেই, আমরা ছোট দেশ কিন্তু আমাদের এগিয়ে যাচ্ছে। গবেষণার খাতে বিনিয়োগটা বাড়াতে হবে, আরো যদি কিছু আমাদেরকে ফান্ডিং বা ওরকম কিছু ব্যবস্থা করে দেওয়া হয়, সম্পৃক্ত করা, যে আস্থার একটা ব্যাপার আছে যে আমাদের ছেলেরা পারবে, মেয়েরা পারবে, সেই জায়গাটা আমাদের যে কর্পোরেট প্রতিষ্ঠান তৈরি হয়েছে আমাদের সরকারি খাতে, তাদেরকে আস্থায় নিয়ে কাজের সুযোগ দেওয়া। ডেফিনেটলি এত আমাদের বুয়েট থেকে আপনার প্রতি বছর আপনার 120 জন, খালি বুয়েটের কথা বলছি কেন, বুয়েট থেকে 120 জন আরো বাইরের ইউনিভার্সিটি আছে না, তারা তো কাজ করছে এখানে, তাই না? দ্যাট মিনস হচ্ছে আইটি সেক্টর কিন্তু এখন বেশ স্ট্রং এবং চাকরি আছে, তাই না? এবং বাইরে থেকে আমি শুনেছি যে এখন হচ্ছে মানে আইটি সেক্টরে আপনার ভালো চাকরি পাচ্ছে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে আপনার বড় বড় কাজগুলোতেও যাতে আমরা আস্থার সাথে কাজ করতে পারি, সেই যাতে আমাদের একটা গ্রাউন্ড ওয়ার্ক এখনই তৈরি করতে পারি, যাতে আমি 10 বছর পরে আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাই। আমাদেরকে আর তখন বিদেশি কনসাল্টের কাছ থেকে আমরা হয়তো একটু ডিপেন্ডেন্সিটা কমিয়ে আনলাম। তাদেরকে আমি আগে 1 মাস পরামর্শকের কমিয়ে আনা, আগে 1 মাস রাখতাম, এখন 1 সপ্তাহ রাখলাম আর কি, তাই না? এবং ওই যে পরামর্শকের পরামর্শটা যাতে আমি ভালো মতো বুঝতে পারি, সেই রকম স্কিলড জনশক্তি যে তৈরি করতে পারি, তার জন্য আমার ইনিশিয়েটিভ নিতে পারি, তাহলে তো আসলে খুবই ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সময় সুন্দর থাকুন।